আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ক্লাস 8-এর হিস্ট্রি চ্যাপ্টার 2 আঞ্চলিক শক্তির উত্থান থেকে। তোমাদের এই আঞ্চলিক শক্তির উত্থান থেকে যে সমস্ত অনুশীলনী কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওতেই আমি এইখান থেকে যে সমস্ত এমসিকিউ এসিকিউ টাইপের কোশ্চেনগুলো হয় এবং 2 মার্কসের কোশ্চেনগুলো হয় সেগুলোর অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, কারণ তোমাদের মার্চ মাস পেরোলেই এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের এক্সাম। তাই অবশ্যই ওই কোশ্চেনগুলো দেখে নেবে, আর ওই কোশ্চেনগুলো দেখে কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে, কারণ খাতায় নোট ডাউন করে রাখলে তোমাদেরই পড়তে এবং এক্সামের সময় কিন্তু একটা সেট থাকবে, আর বই পড়তে লাগবে না। ওটা দেখলেই কিন্তু তোমরা ভালোভাবে এক্সাম দিতে পারবে। চলো অনুশীলনী কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। তোমাদের যেটা আছে ভেবে দেখো এবং খুঁজে দেখো। চলো শুরু করা যাক। চলো প্রথমেই দিয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। কি বলছে? অযোধ্যা। অযোধ্যা জানি, অযোধ্যা রাজ্যটি প্রতিষ্ঠা করেন কে? সাদাত খান। তাহলে অযোধ্যা থেকে হয়ে যাবে সাদাত খান। 1764 খ্রিস্টাব্দে হয় কিন্তু বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ হয় 1764 খ্রিস্টাব্দে। সত্য বিলোপ নীতি, এই নীতিটি প্রবর্তন করেন লর্ড ডালহাউসি। লাহোরের চুক্তি, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। টিপু সুলতান ছিলেন কিন্তু মহীশূরের শাসক। টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসক। এবার তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রতিষ্ঠা করেন। অবশ্যই তোমরা কমেন্টে গিয়ে কিন্তু জানাবে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রতিষ্ঠা করেন। দুয়ের দাগে যেটা বলছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়ের দাগে বলছে ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান, ফৌজদার না নবাব? অবশ্যই দেওয়ান ছিলেন মুর্শিদ কুলি খান। আহমদ শাহ আবদালি ছিলেন মারাঠা, আফগান না পারসিক? অবশ্যই কিন্তু হয়ে যাবে তোমাদের আফগান। আহমদ শাহ আবদালি ছিলেন আফগান। গয়ের দাগের কোশ্চেন বলছে আলীনগরের সন্ধি হয়েছিল। আলীনগরের সন্ধি হয়েছিল মীর জাফর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, মীর কাসিম ও ব্রিটিশ কোম্পানির মধ্যে? কার মধ্যে হয়েছিল? আলীনগরের সন্ধি হয়েছিল কিন্তু সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে 1757 খ্রিস্টাব্দে। 9 জুলাই বা জুন এরকম, তারিখটা ঠিক মনে পড়ছে না। 1757 খ্রিস্টাব্দে। ঘর থেকে কোশ্চেনটা বলছে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার দেন কে? সম্রাট দ্বিতীয় শাহ আলম, সম্রাট ফারুক সিংহ না সম্রাট ঔরঙ্গজেব? সম্রাট দ্বিতীয় শাহ আলম কিন্তু ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার দেন। মোদ্দাগের কোশ্চেনটা বলছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন কে? মেনে নিয়েছিলেন টিপু সুলতান, সাদাত খান না নিজাম? সাদাত খান কিন্তু মেনে নিয়েছিলেন স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি। এই ছিল তোমাদের এমসিকিউ টাইপের যে সমস্ত কোশ্চেনগুলো অনুশীলনী সেগুলো আলোচনা করালাম। এরপরে 3-এর দাগের হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আলোচনা করব। অবশ্যই কোশ্চেনগুলো দেখে নাও। ফারুক সিংহের ফরমানের গুরুত্ব কী ছিল? কয়ের দাগে বলছে কে কিভাবে ও কবে হায়দ্রাবাদ আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? গয়ের দাগে বলছে পলাশির লুণ্ঠন কাকে বলে? দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? ব্রিটিশ রেসিডেন্টের কাজ কী ছিল? চলো 3-এর দাগের কয়ের কোশ্চেনটা কী বলছে না ফারুক সিংহের ফরমানের গুরুত্ব কী ছিল? অ্যান্সার দেখে নাও। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক সিংহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ছিল। ফারুক সিংহের ফরমানের গুরুত্ব কী ছিল? 1 নম্বর গুরুত্ব, বাংলায় অবাধে বাণিজ্য করা। ফারুক সিংহের ফরমানের জন্য ব্রিটিশ কোম্পানির বাংলায় কিন্তু অবাধে বাণিজ্য করার পথ খুলে গিয়েছিল। এই কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, কারণ করে রাখলে তোমাদেরই কিন্তু পড়তে সুবিধা হবে। তাই অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে। 2 নম্বর পয়েন্ট কী বলছেন? বাংলায় ক্ষমতা দখলের পটভূমি রচনা। ফারুক সিংহের ফরমান লাভ করার ফলে বাংলার নবাবদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাত শুরু হয় এবং ইংরেজরা ক্রমে বাংলার শাসন ক্ষমতা কিন্তু দখল করে। চলো ক্ষয়ের দাগের কোশ্চেনে যাওয়ার আগে বলে দিই, এই চ্যানেলে কিন্তু তোমাদের ক্লাস 10, ক্লাস 9, ক্লাস 8 ও ক্লাস 7-এর যে সমস্ত ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞান থেকে কোশ্চেনগুলো আলোচনা করিয়ে দেওয়া হবে এবং সম্পূর্ণ কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভের জন্য সাজেশান দেওয়া হবে এবং খুব ভালো স্কোর করতে পারবে কন্টিনিউ যদি চ্যানেলটাকে ফলো করো এবং ভিডিওগুলো যদি দেখতে থাকো। সোমবার ও মঙ্গলবার তোমাদের ক্লাস 10, বুধবার বৃহস্পতিবার ক্লাস 9 এবং শুক্রবার শনিবার ক্লাস 8 এবং রবিবার ক্লাস 7-এর ভিডিওগুলো কিন্তু আপলোড করা হবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। খয়ের দাগে দেখো বলছে কে কিভাবে ও কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার দেখো, মীর কামারউদ্দিন খান সিদ্দিকী হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। হায়দ্রাবাদ ছিল মুঘল সাম্রাজ্যের অধীন একটি প্রদেশ। এখানে মুঘল প্রাদেশিক শাসক মুবারিজ খান শাসন করতেন। 1723 খ্রিস্টাব্দে মুঘল দরবারের শক্তিশালী অভিজাত মীর কামারউদ্দিন খান সিদ্দিকী তাকে পরাজিত করেন। 1724 খ্রিস্টাব্দে তিনি দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদের নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। 1740 খ্রিস্টাব্দ থেকে নিজাম শাসিত
স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য কিন্তু আত্মপ্রকাশ করে। গয়ের দাগের কী বলছে, গয়ের দাগের কোশ্চেনটা এটা কিন্তু সব স্কুলগুলোতেই কিন্তু ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। পলাশির লুণ্ঠন কাকে বলে? অ্যান্সার দেখো, 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করেন। ইংরেজরা সিরাজউদ্দৌলাকে সরিয়ে মীর জাফরকে কিন্তু বাংলার নবাব পদে বসান। পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মীর জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ ইংরেজরা কিন্তু আদায় করে। পলাশির যুদ্ধের পর মীর জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু সবগুলো স্কুলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই কোশ্চেনটা কিন্তু ভালো করে দেখবে। ঘরের দাগের কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? না, একই স্থানে 2 রকম শাসন ব্যবস্থা প্রচলন। একটা ছিল দায়িত্বহীন ক্ষমতা আর একটা হচ্ছে ক্ষমতাহীন দায়িত্ব। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল বাংলায় নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব, অপরদিকে কোম্পানির কাছে ছিল দায়িত্বহীন প্রচুর ক্ষমতা, বিশেষ করে আর্থিক ক্ষমতা। এই ব্যবস্থাকে একসঙ্গে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। এটা উমর দাগের কোশ্চেন। এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল? ব্রিটিশ কোম্পানি তাদের পরোক্ষ শাসনাধীন রাজ্যে যে প্রতিনিধি রাখত তাকে রেসিডেন্ট বলা হয়। ব্রিটিশ রেসিডেন্টদের কাজ ছিল 1 নম্বর নজরদারি করা। কোম্পানির পরোক্ষ শাসনাধীন রাজ্যের রাজা কোম্পানির নজর এড়িয়ে যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে তার জন্য কিন্তু নজরদারি করা। 2 নম্বর কিনা কোম্পানিকে রাজ্য দখলে উৎসাহিত দেওয়া। লর্ড ওয়েলেসলি আমল থেকে রেসিডেন্টরা আগ্রাসী নীতি অনুসরণ করত। তারা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য কিন্তু উস্কানি দিত। এই ছিল তোমাদের অনুশীলনের কোশ্চেনগুলো। অবশ্যই এগুলো আরেকবার দেখে নেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক প্রদান করবে, আর অবশ্যই এই ধরনের ভিডিওগুলো পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই শিডিউল মেনেই কিন্তু তোমাদের ক্লাস হচ্ছে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাকলে অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে ভালোভাবে পড়তে থাকবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।